দার্জিলিংয়ের এই পর্বে আপনারা দেখবেন দার্জিলিংয়ের সাইট সিন এবং সমস্ত আশেপাশের জায়গা এই ভিডিওর মাধ্যমে কভার করব এবং তার সমস্ত বিবরণও থাকবে এই ভিডিওতে। আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং স্কিপ করবেন না। থ্যাংক ইউ, দেখতে থাকুন। দার্জিলিং নেই, দার্জিলিং। 8:30টার সময় তোমরা এই মন্দিরে চলে এসো। সকালবেলার দিকে উঠে একদম স্নান টান সেরে ফেলো। দেখো এই আস্তে আস্তে স্টেপ দিয়ে ওপরে উঠছি। এবার কি কন্ডিশন দেখো এখানটার। মহাকালে চলে এলাম, মল থেকে নিচে নেবে এখন। আমি জানি না রোপওয়ের টিকিট পাবো কিনা। তো চলে এলাম এখন হ্যাপি ভ্যালি টি স্টেট। এখন চলে এলাম ঘুম মোনাস্ট্রি। এখন চলে এলাম ঘুম মোনাস্ট্রি ছেড়ে এটা হচ্ছে ডালি মোনাস্ট্রি। এই দেখো। তবু আপনাদের মধ্যে বেস্ট টি গার্ডেন কি আছে মানে দার্জিলিং এর? বেস্ট গার্ডেন ওয়াইজ তো কোনো চা হয় না, চা কখনো কখনো আপনার ডিফারেন্ট গার্ডেন থেকে ভালো ভালো চা আসে। 2000 টাকা চা কিনে ফেলা হয়ে গেল গোল্ডেন টিপস থেকে। হ্যাঁ ঠিক আছে, ওখানে গোল্ডেন হয়ে গেছে, ওখানে 5000 টাকার শপিং, 2000 টাকার কেনা গেছে, 7000 টাকা সন্ধ্যাবেলা শেষ। লম্বা লাইন পড়েছে, ঠিক আছে মহাকালে। দেখো কি অবস্থা। এই হচ্ছে মহাকালের কন্ডিশন। ওই জন্য আমরা টুকো করে নিলাম বাড়িতে। গুড মর্নিং বন্ধুরা। আজকে এখন বাজে 8:30। আমরা এটা হচ্ছে ডে 4 দার্জিলিং। তো এখন রেডি হচ্ছে মোটামুটি মহাকাল মন্দির যাওয়ার জন্য। প্রথম তো স্নান টান করে ফেললাম, দেখতেই পাচ্ছ। তোমাদের বৌদি এখন স্নান টান ছাড়ছে। তো সকালবেলার দিকে দার্জিলিং এই টেম্পারেচারে স্নান করা কতটা যে চাপ সে তো বুঝতেই পারছো। আর যেহেতু বাবার মন্দিরে যাবো, আমাদের স্নান করে পবিত্র বা সূচি বস্ত্রতে যেতে হবে। তো দেখি আপাতত কি করা যায়, তোমার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো। আজকে পুরো দিনের প্ল্যান, কি কি করলাম না করলাম, কোথায় ঘুরলাম না ঘুরলাম, সমস্ত ডিটেলস আজকে শেয়ার করব। আর এখানে সকালবেলার দিকে হালকা করে হলেও কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিল। এই দেখো, তোমরা হয়তো হালকা দেখতে পাচ্ছ একটা রেঞ্জ। এখন তো পুরো মেঘে ঢেকে গেছে। মানে আমাদের এই যে হোমস্টেটা আছে এখান থেকে এত সুন্দর ভিউটা আছে। ওই দেখো দূরে ওই যে জায়গাটা, ওটা হচ্ছে অবজারভেটরি হিল, মানে ওটা হচ্ছে তোমার টাইগার হিল আর কি। আমি আর তোমাদের বৌদি রেডি আমরা, ঠিক আছে। তো এইভাবে রেডি ফেডি হলাম। আমাদের পিছনে যে দার্জিলিং সুইট হ্যাপি ভ্যালি হ্যাপি জার্নি হোমস্টে, এইখানটা নিচে দিয়ে নেমে যেতে আর কি, অনেকগুলো সিঁড়ি। তো চলো এখন আগে যাওয়া যাক। এখন এতক্ষণ হেঁটে চলে এলাম মলের কাছে, ঠিক আছে। নিচে থেকে প্রায় অনেকটাই ডিস্টেন্স কভার করতে হলো মলের কাছে অব্দি আসবার জন্য। এটা হচ্ছে গোল্ডেন টিপসের চায়ের দোকানটা, এটা পুলিশ চেকপোস্ট। এবার আমরা এখান থেকে হেঁটে হেঁটে উপরের দিকে চলে যাবো। এটা হচ্ছে চৌরাস্তা বা মল। চলো উপরের দিকে যাওয়া যাক। এইদিকে যেতে বলছো। তো তোমরা এই যে মল রোডটা সামনে আছে না, মলটা, ঠিক আছে, মলের মানে উঠি ডান দিক দিয়ে একটা রাস্তা চলে আসছে, নিউ মহাকাল মার্কেট মল রোড বলে। ওই রাস্তাটা সামনে চলে এলে এখান থেকে দেখো শ্রী শ্রী মহাকাল মন্দির একদম সামনে। বেশি দূর হাঁটতে হবে না, অন্যান্য কোনো রুট দিয়ে যেতে হবে না। আমি যে রুটটা দেখাচ্ছি এটা সবচেয়ে কাছের এবং ভালো রুট। দেখো এখান থেকে উঠবে, সামনে প্রভুর ছবি দেওয়া আছে, প্রভুকে প্রণাম করে উপরে। জয় জয় শ্রী মহাকাল। 1879 সাল পর্যন্ত 1 শতাব্দীরও বেশি সময় ধরে মন্দিরের জায়গায় একটি বৌদ্ধ মঠ ছিল। মঠটি 1765 সালে লামা দোরজে রিনজিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বা নির্মিত হয়েছিল। প্রথম পৌরাণিক কাহিনী বলে যে জায়গাটির নাম দোরজে লিং বা আমরা যারা জানি দার্জিলিং, লামার নাম থেকে এসেছে, যিনি ছিলেন প্রথম স্থায়ী বাসিন্দাদের মধ্যে একজন। স্থান যদিও সবচেয়ে সাধারণ বিশ্বাস হলো যে নামটি তিব্বত শব্দ থেকে এসছে, যার দোরজে শব্দের অর্থ হলো বজ্র। 1815 সালে গোর্খা আক্রমণের সময় সমস্ত মঠটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এবং 1861 সালে পুনর্নির্মিত হয়। এটি একটি নিম্ন উচ্চতায় স্থানান্তরিত হয় 1879 সালে ভুটিয়া বস্তিতে। এটি আবার 1934 সালে ভূমিকম্পের সময় সমস্তটাই ধ্বংস হয়ে যায়। এটি একটি কিংবদন্তি দিক। আরেকটি কিংবদন্তি দিক রয়েছে যে 1782 সালে দোরজে রিংজিং এই মঠটি নির্মিত হওয়ার প্রায় 1 দশক পরে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের প্রতিনিধিত্বকারী 3টে শিবলিঙ্গ সেখানে উপস্থিত হয়েছিল এবং মহাকাল মন্দিরটি সেক্ষেত্রে নির্মিত হয়েছিল। এটি আবার জায়গাটির নামের সাথেও নিজেকে যুক্ত করেছে। এটা বিশ্বাস করা হয় যে এই লিঙ্গগুলি অলঙ্ঘনীয় ছিল এবং এইভাবেই বলা হয় দুর্জয় লিঙ্গ, যেখানে থেকে দার্জিলিং নামের আজকের যে শব্দ তার উৎপত্তি।
আমি মহাকাল মার্কেটের মধ্য দিয়ে হাঁটা শুরু করলাম, একটি অস্থায়ী বাজার যেখানে বেশিরভাগ পশমি এবং হস্তশিল্প জিনিসপত্রই বেশি বিক্রি হয়। শীঘ্রই আমি বাম দিক দিয়ে সিঁড়ি খুঁজে পেলাম এবং আমরা মন্দিরের উপরে উঠতে আরম্ভ করলাম। সিঁড়ি শুরু হয় এবং কয়েকটি ফ্লাইট হঠাৎ যাওয়ার পরই যেন শেষ হয়ে যায়। এরপর শুরু হয় সরু খাড়া রাস্তা, যেটি উপরের দিকে কন্টিনিউয়াস চলতে থাকে। পাহাড়ে উঠতে উঠতে 15 মিনিটেরও বেশি সময় লাগে না, তবে পথের খাড়া যে ভাবটা বা স্লোপটা অনেকটাই উঁচু, সেক্ষেত্রে বড়দের জন্য একটু সমস্যার কারণ তো অবশ্যই। তবুও প্রশাসনরা যথাযথভাবে প্রবীণদের বিশ্রাম নেওয়ার জন্য কয়েকটি বসার বেঞ্চও রেখেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় উঠবার সময়। মন্দির চত্বরে প্রবেশ করা হয়েছে একটি গেট সহ ঝুলন্ত ঘণ্টা এবং দুই পাশে দুটি পাহারাদারের সিংহ। প্রবেশদ্বারের ডান দিকে প্রথম মন্দিরটি দেখা যায়, সেটা হচ্ছে দেবী কালীর, এবং কয়েক মিটার পথ হেঁটে গিয়ে আপনাকে যেতে হবে মূল মহাকাল মন্দিরের গর্ভগৃহে। সেখানে একটি ছোট সাদা চোরটেনও ছিল। এটি দর্জে লামার একটা স্মারক, যিনি পূর্ববর্তী মঠের তত্ত্বাবধায়ক ছিলেন। মূল মন্দিরের চারপাশে দুর্গা, কৃষ্ণ, গণেশের ছোট ছোট মন্দিরও দেখা যায়। মন্দিরটি নিজেই ছোট এবং স্থাপত্যের কোনো বিশেষ শৈলী অনুসরণ করে না। প্রবেশদ্বারে দুটি ষাঁড় পাহারা দেওয়া হয়, অন্যটি নন্দী। মন্দিরের মুখ গেট বরাবর সামনের দিকেই বসানো আছে। গেটের উপরের বিমের দিকটা আপনি লক্ষ্য করলে পরিষ্কার বুঝতে পারবেন হরিণের মূর্তি রয়েছে এবং কেন্দ্রে একটি বৌদ্ধ প্রতীক রয়েছে। মন্দিরে ঢুকে 3টি শিবলিঙ্গের পাশাপাশি বুদ্ধের মূর্তিও দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি সচেতন ছিলাম যে স্থানটি হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মাবলম্বীদের জন্যই বিখ্যাত, পবিত্র, কিন্তু আমার ধারণা ছিল না যে মূল মন্দিরের কমপ্লেক্সেও হিন্দু দেবতা এবং বৌদ্ধদের উভয়েরই মূর্তি থাকবে বা রয়েছে। দুই পুরোহিত, একজন হিন্দু এবং আরেকজন বৌদ্ধ মূর্তি দুই পাশেই উপবিষ্ট ছিল এবং একই সাথে আচার অনুষ্ঠান পালন করা হয়েছিল। এটি অবশ্যই ধর্মীয় সম্প্রীতির সেরা ছবি ছিল, যা আমি কল্পনাও করতে পারিনি। মনে রাখবেন, পুরো জায়গাটি কিন্তু বানরে পূর্ণ, যারা আপনাকে বিরক্ত করবে না যদি না আপনি তাদের সঙ্গে একই ধরনের কাজ করেন। হাতে খাবার বহন করবেন না, এতে তাদের সামনে কিছু খাবেন না। একটা ছোট্ট টিপস দিয়ে রাখলাম আমার সাবস্ক্রাইবার্সদের জন্য। কয়েকটা সময় বেঞ্চে কাটিয়ে দেখলাম ভক্তরা আসছে, পুজো দিচ্ছে আর চলে যাচ্ছে। এটি একটি শান্তিপূর্ণ পরিবেশ। সময় সময় প্রার্থনার ঘণ্টা বাজানোর সাথে সাথে বৌদ্ধদের প্রার্থনা এবং হিন্দু মন্ত্রের জপ এই মন্দিরটিকে যেন একটা স্থর্গীয় স্থান করে তুলেছে। আসুন জেনে নেওয়া যাক কখন আসবেন এবং কি করবেন। দেখতে থাকুন ভিডিওটা। মন্দিরটিতে প্রধানত ভগবান শিবের মন্দির হিসাবেই পরিচিত, তবে এখানে মহাদেবের সাথে মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধ পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষরাই প্রার্থনা করতে আসেন। তাই কোথায় যেন ধর্মের মাধ্যমে একটা সংহতি এবং শান্তি এই মন্দিরে এলে আপনারা অবশ্যই উপভোগ করবেন। তো অনুরোধ আপনাদের সবাইকে, যদি দার্জিলিং ভ্রমণে আপনারা আসেন, আপনার লিস্টে কিন্তু মহাকাল মন্দির অবশ্যই রাখবেন। সকালে আপনাদের মনটা, আমি কথা দিচ্ছি, প্রচণ্ড মলিন এবং শান্ত হয়ে যাবে। एक वेरी स्पेशल प्लेस है, जैसे जहाँ भी आपका भेदभाव हो जाता है, यहाँ पे भेदभाव नहीं है, क्योंकि दोनों धर्म साथ में बैठ के पूजा किया जाता है यहाँ पर। एंड देन इसका जो जगह है, यहाँ पे एक बड़ा शिला है, शिला उसका मन जाता है। इसका बैकग्राउंड हिस्ट्री भी है। दार्जिलिंग नाम यहाँ से प्रकट हुआ है। दार्जिलिंग नहीं है, दार्जिलिंग। हाँ, लेकिन हमारा भुटिया बस्ती में मोनास्ट्री है, वो बहुत आगे 16 शताब्दी में यहाँ पे स्थापना हुआ था। नाम दार्जिलिंग। ताकि उसके बाद में बुद्धिज्म के तांत्रिक महाकाल प्रैक्टिस किया जाता है। तो उसके बाद में हिंदू भी साथ में बैठ गया। अभी दोनों साथ में, इसीलिए यहाँ डिस्क्रिमिनेशन नहीं कर रहे। हाँ, बिल्कुल नहीं है, भेदभाव नहीं है, इसीलिए ये फेमस हो गया। थैंक यू सो मच सर। थैंक यू। टेंजिंग लामा। তো 8:30টার সময় তোমরা এই মন্দিরে চলে এসো। সকালবেলার দিকে উঠে একদম স্নান টান সেরে ফেলো, দিয়ে সেরে ফেলে সকাল সকাল এই মন্দিরে চলে এসে পুজো দিলে ভিড়টা পাবে না। আর রাস্তা তো খুব স্টিফ এবং খাড়াই,
তো তোমরা যদি এসো সঙ্গে একটা জলের বোতল, ছোট হলেও একটা জলের বোতল রাখার চেষ্টা করো, কারণ যাদের অভ্যস্ত নেই বা অভ্যেস নেই তারা আসতে একটু সমস্যা হয়, বাট আমাদের সেরকম সমস্যা ফিল হয়নি। আমরা যেহেতু লামাহাট্টার ওই ইকো গার্ডেনটা উঠে পড়েছিলাম, তো এখানে আমাদের অতটা চাপ লাগলো না। এবং এই মন্দিরে কিছু বিশেষত্ব আছে, যেমন গৌতম বুদ্ধ মানে বৌদ্ধ ধর্ম এবং আমাদের হিন্দুদের শিব ঠাকুর, গণেশ, মা পার্বতী, শ্রীরামের এখানেই আছে, হনুমানজিরাও তো চারপাশেই ঘুরে বেড়াচ্ছেন। এই সমস্ত জিনিসের যদি সমন্বয় দেখতে চাও তাহলে অবশ্যই মহাকালেশ্বর মন্দিরে তোমাদের আসতে হবে। তাহলে এখন আমরা মহাকালেশ্বর মন্দির থেকে নিচে নেমে যাই এবং আমাদের বাকি দিনটা শুরু করি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মহাকাল বাবার ওখানে পুজো দিয়ে চলে আসার পর তোমরা মহাকাল বাবা গুফা, ঠিক আছে, এবার যেতে পারো। চলো আমরা গুফা থেকে ঘুরে আসি। তো তোমরা কিন্তু এটা স্কিপ করো না, এটার মধ্যেও আলাদা মাহাত্ম্য আছে এবং এটাও মহাকাল মন্দিরেরই পার্ট। এই যে ওই ওপর থেকে নিচে নামলাম, এই দেখো এটা হচ্ছে গুফা, আবার ভিতরে যেতে হয় এই জায়গাটা থেকে। আচ্ছা, এই দেখো এইভাবে মাথা নিচু করে করে প্রভুর কাছে ভিতরে যেতে হয়। ওরে বাবা সেই লাগছে, দেখো কি বিউটিফুল ভিউটা, দেখো পুরো কেবের ভেতরে। দেখো তোমার বৌদি আসছে, চলো। জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে চলো নিচে যাওয়া যাক। ওই দেখো, এই দেখো বাবা এখানে বসে আছেন। তোমাদের বৌদির ভয় করছে বলছে, কত পুরনো মূর্তি টুর্তি কত কি আছে দেখো। হ্যাঁ এই দেখো খুব ভয়ঙ্কর জায়গা, নামাটাও খুব চাপের। বাপরে, এই দেখো মেন প্রভু এখানে বসে আছেন, এই দেখো। ওরে বাবা, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়। তো মন্দিরের ব্যাপারে আমাদের যে প্রভুজি আছেন এখানে, স্যার উনি কিছু বলবেন মন্দিরের ব্যাপারে? आज क्या पूछना पूछिए। हाँ, महाकालेश्वर मंदिर के साथ इसका अटैचमेंट कैसा है और कैसे बना ये? ये मंदिर बना नहीं है, ये आपका आप रूपी मंदिर है। আপরূপী মন্দির। তো এটা হচ্ছে আপরূপী মন্দির, এটা তৈরি হয়নি এইভাবে, জাস্ট খালি প্রাকৃতিক ভাবেই আছে। हाँ, और इसका महात्मा क्या क्या है? मतलब अंदर ये कौन सी चीज़ है? ये सात कन्या देवी माता का मंदिर है। सातकन्या देवी। अच्छा, सातकन्या देवी मातार मंदिर। এটা সাতকন্যা কোন কোন है? नवरात्रि करते हैं, नौ दुर्गा। हाँ, दुर्गा। हाँ, तो जो 7 रूप है ना, हाँ, वो इन्हीं का रूप। अच्छा, माँ का सात रूप। हाँ, माँ का 7 रूप। अच्छा। 9 रूप में से 7 रूप ও হো হো, আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে মন্দিরটার মাহাত্ম্য, যে নবরাত্রি আমাদের পূজা করি সেখানে মা দুর্গার যে 9টা রূপ তার মধ্যে 7টা রূপ এখানেই আছে। এই হচ্ছে এখানকার মাহাত্ম্য। মহাকালে চলে এলাম, মল থেকে নিচে নেবে এখন ব্রেকফাস্টে। এখানে তোমার ব্রেড অমলেট আর এখানে ইডলি অর্ডার করেছি। তো হালকা করে ব্রেকফাস্টটা সেরে ফেলি, দিয়ে এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে চলো আমরা সাইট সিনের দিকে যাই। চলে এলাম আমরা জু পেরিয়ে এর জন্য রোপওয়ে রাইডের জন্য। এখানটা মারাত্মক ভিড়, আমি জানি না রোপওয়ের টিকিট পাবো কিনা। তো দেখো ওই যে ইয়ারিয়া সিনেমা শুটিং হয়েছিল, এটা হচ্ছে নর্থ পয়েন্ট স্কুল, ঠিক আছে, যে মুভি শুটিংটা হয়েছিল ইয়ারিয়া, এটা যেটা হয়েছিল এই দেখো এটা হচ্ছে নর্থ পয়েন্ট স্কুল, ঠিক আছে। এই সামনেই সে, এখান থেকে ওরা অস্ট্রেলিয়ায় খেলতে চলে গেল, ঠিক আছে। এই জায়গাটা থেকে ঘটনাটা ঘটেছিল, এইখানটা সামনেটা। আর এর ঠিক উল্টো দিকে এই যে সিঁড়িটা যাচ্ছে, এইটা হচ্ছে রোপওয়ে সিঁড়ি। আমরা যেহেতু পুরো আর কি দার্জিলিং ঘুরতেছি, এত টাইম দেওয়াটা খুব চাপের ব্যাপার। এরকম ভাবে রোপওয়ের টিকিট কাউন্টার দাঁড়িয়ে রোপওয়ের টিকিট নিয়ে বাড়ি গিয়ে অনেকটা দূরে আসা যাওয়া তো খুব চাপের ব্যাপার, এইভাবে তো হবে না। তো রোপওয়েটা বাদ, চলো দেখি আমরা জুটা ঘুরে আসি এখানে টাইম নষ্ট না করে। একটা খালি ছাড়বে, আমি দেখিয়ে দিই তোমাদের। তো চলে এলাম এখন হ্যাপি ভ্যালি টি স্টেট, ঠিক আছে, ওয়ান অফ দ্য পয়েন্টস। হ্যাপি ভ্যালি টি স্টেটের রাস্তাটা দেখো, ঠিক আছে, ভয়ঙ্কর রাস্তা যাকে বলে। তো আমি 4 চাকা একজন ভদ্রলোক যাচ্ছিল, জিজ্ঞাসা করলাম, বলছে স্যার যদি মানে সচরাচর যাবে না, যাওয়ার দরকার নেই, তো বাইক নিয়ে খুব চাপ, যদি বাইক নিয়ে যাও, এই দেখো দেখতে হচ্ছে স্কুটি নিয়ে উঠছে, দেখো দেখো, ঠিক আছে, এই দেখা দেখা খুব চাপের ব্যাপার। তো এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট, কি সুন্দর দেখতে লাগছে দেখো ভিউটা, আর পারফেক্ট, মানে এরা এই লোকেশনটা আরামসে তুমি ঘুরতে আসতে পারো। চলে দিকে এসো। চলে এলাম বাতাসিয়া লুপ, এটা হচ্ছে ঘুম স্টেশন। অনেকগুলো টয় ট্রেনও পর্যন্ত দেখলাম রাস্তায়, টয় ট্রেনের ভিডিওগুলো তোমাদের ছাড়বো, কেমন লাগছে না লাগছে। তো চলো ওপরে যাওয়া যাক। চলো টিকিট কেটে নেওয়া যাক, এন্ট্রি টিকিট 50 টাকা করে দুটো টিকিট। চলো, कितना रुपए करके है? 50। और टाइमिंग्स आपका कितना फोटो खींचेंगे? আচ্ছা আচ্ছা। তো 50 টাকা করে যতগুলো খুশি ফটো মানে নেওয়া যাবে। और लड़के लोगों का कितना?
একই রেটে আচ্ছা 50 करके ঘুমেতে চলে এলাম। এটা হচ্ছে বাতাসিয়া লুপ, চারিদিকে ক্যামেরা ট্যামেরা সব কিছু লাগানো আছে। দেখো আই লাভ দার্জিলিং ফটোগ্রাফার্স আছে। চলো গিয়ে কিছু ফটো ক্লিক করা যাক আর ঘুরি। বাতাসিয়া লুপটা খুব সুন্দর জায়গা, এখন টাইমিংসটা খুব ভালো বলে দারুণ লাগছে দেখতে। চারিদিকটা পুরো ফগি হয়ে আছে, বিউটিফুল লাগছে। বাতাসিয়া লুপে আমাদের ঘোরাটোরা হয়ে গেল। বাতাসিয়া লুপ অলমোস্ট ডান। একটা স্টিম ইঞ্জিন পেলাম, একটা ডিজেল ইঞ্জিন পেলাম। গুড পার্ট, এখানে একটা প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। দেখো এটা হচ্ছে পুরো রাত্রে, মানে এখন সন্ধ্যাবেলার দিকটা কিন্তু কত সুন্দর লাগছে। দেখো আই লাভ দার্জিলিংয়ের যেটা আমাদের মানে এখানে যে এটা রাখা আছে, এখানে হচ্ছে ওয়ার মেমোরিয়াল। এই জায়গাটা থেকে সমস্ত ড্রেস ফ্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, ওই সামনেও পাওয়া যাচ্ছে। তো ওয়েদারটার জন্য খুব সুন্দর আরও লাগছে। আর আমি আর তোমার বৌদি কেমন সেজেছি দেখ। কেমন লাগলো বলো এক্সপিরিয়েন্স? ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে বলে তোমাদের প্রতি। গলাটা কি পরিয়ে দিয়েছে দেখো, সোনার গয়না এটা। তো এখন বাজে হচ্ছে তোমার অলমোস্ট 4:30। এখন চলে এলাম ঘুম মোনাস্ট্রি। ঘুম মোনাস্ট্রি হচ্ছে আমাদের ওই যে বাতাসিয়া লুপ আছে ওখান থেকে 1.5 কিলোমিটার, মানে 1.4 কিলোমিটার। মানে হেঁটে এলে মোটামুটি 20 মিনিট মতো লাগছে, বাইকে 2-3 মিনিট 4 মিনিট। দেখো চলো ভিতরে যাওয়া যাক। টয় ট্রেন বেরিয়ে ওপর দিয়ে চলে যাচ্ছে। দেখো এটা ডিজেল ইঞ্জিনটা, আর আমরা নিচে চলে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ঘুম মোনাস্ট্রি। ওই দেখো স্যামটেন ছলিং বুদ্ধিস্ট ঘুম মোনাস্ট্রি। খুব শান্ত এবং খুব ভালো পরিবেশ। চলো ভিতরে যাওয়া যাক। এটা আন্ডার কনস্ট্রাকশন আছে এখনো, মানে যে বুদ্ধদেবের এটা আছে এটা আন্ডার কনস্ট্রাকশন। কি ঠান্ডা দেখো, খালি পুরো কনকন করছে। এগুলো পা দিচ্ছি, বিভিন্ন মূর্তি, বিভিন্ন সব কিছু এখানে লেখা আছে ডিটেলস। এখন বাজে 4:45। এখন চলে এলাম ঘুম মোনাস্ট্রি ছেড়ে। এটা হচ্ছে ডালি মোনাস্ট্রি। अच्छा अच्छा वो वाला। हाँ, कैफे से ऊपर जाना है। अच्छा म्यूजियम जल्दी बंद होता है, जल्दी जाइए। अच्छा म्यूजियम कितने बजे बंद होता है? वो अभी हो जाएगा। আচ্ছা মিউজিয়াম 4:45 বাজে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। ওই জন্য স্যার বলছেন মিউজিয়ামটা তাড়াতাড়ি ঘুরে নাও, তারপর আমার উপরে মনেস্ট্রিতে যাবো। মনেস্ট্রি হচ্ছে 5টায় বন্ধ হয়। আচ্ছা তো চলো, এই টিকিট কাউন্টার 20 টাকা করে টিকিট, 10 रुपये थी। ডালি মনেস্ট্রি। এই দেখো, তো মিউজিয়াম এখানে দেখে ফেললাম। এবার আমরা মনেস্ট্রিতে যাচ্ছি। ওই দেখো ওই উঁচুতে মিউজিয়ামে বিভৎস সব জিনিস আছে। ঠিক আছে, অনেক পুরনো সমস্ত কালেকশানস আছে। জিদানের জার্সি থেকে আরম্ভ করে জিদান, তারপর সমস্ত লোকের সাইন করা বল, তারপর পুরোনো দিনে ট্রানজিস্টার রেডিও থেকে আরম্ভ করে অমৃতবাজার পত্রিকা, গান্ধীজির বই, চেয়ার্স, ব্রিটিশ আমলের বাল্ব থেকে আরম্ভ করে এভরিথিং। এই দেখো বন্ধ করে দিয়েছে, আর ঢুকতে দিচ্ছে না। মনাস্ট্রির ভেতরে শান্তি এবং মানে কি বলবো সংগীতি একটা। ভেতরে পুরো ইন্টেনসেশন চলছে, মন্ত্র উচ্চারণ চলছে। কি একটা বাটিতে পাত্রতে কি একটা দিল, চায়ের মতন ওটা দিল, তাই তো, দিয়ে কন্টিনিউয়াস মন্ত্রোচ্চারণ চলছে। আর ওই ট্রাম্পেট বাজাচ্ছে, তারপর ড্রাম টাইপের বিট, মানে প্রত্যেকটা মন্ত্রের উচ্চারণের সঙ্গে বিট করছে। কারেক্ট মি ইফ আই এম রং, আমি হয়তো ভুল হতে পারি, বাট এই ধরনের ভিতরে কাজকর্ম সব চলছে। আর ভিতরে গেলে এত মাইন্ডটা ঠান্ডা যাবে। তোমরা ডেফিনেটলি এই ডালি মনাস্ট্রি, ঘুম মনাস্ট্রি, এগুলো ঘুম মনাস্ট্রি এখন আন্ডার কনস্ট্রাকশন। তো ডালি মনাস্ট্রি এলে এই যে সময়টা, এই যে টাইমটা না, বিকালের এই সূর্যাস্তর টাইমটা, ভিউটা খুব ভালো এনজয় করতে পারবে আর দারুণ লাগবে তোমাদের ঘুরে। তো এইটা হচ্ছে অমিতাভা বললো আমাকে, যে মঙ্ক আছেন উনি বললেন এটা হচ্ছে অমিতাভা। আর টেম্পলের ভেতরে যেটা আছে ওটা হচ্ছে বুদ্ধা। ঠিক আছে, এখন দার্জিলিং টয় ট্রেন স্টেশনে চলে এলাম। এখানে আর একটা ঢুকছে, এই দেখো গাড়িটা সামনে পার্ক করলাম 20 টাকার বিনিময়ে। এখানে সামনেই দার্জিলিং স্টেশনের পাশেই বাইক পার্কিংয়ের জায়গা পেয়ে যাবে। ঠিক আছে, এই দেখো আই লাভ DHR, এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। ওই দেখো টয় ট্রেনটা এসে দাঁড়ালো, চলো এসে দেখবো। কেমন লাগছে ঘুরে? হ্যাঁ ভালো, পায়ে যন্ত্রণা হচ্ছে বলছে, তাও গাড়িতে ঘুরে এরকম অবস্থা। এই দেখো স্টিম ইঞ্জিন ঢুকে গেল। এই দেখো
ওই দেখো কি মিউজিক কি চলছে দেখো। দেখো দার্জিলিং এর টয় ট্রেনের টাইমিংস গুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে, ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও। এই দেখো, এই হচ্ছে দার্জিলিং এর টয় ট্রেনের টাইমিংস। তো তোমরা যদি মানে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে বা অ্যাপ্লিকেশন রেলযাত্রী অ্যাপ্লিকেশন থেকে কাটো, আইআরসিটিসি কানেক্ট, ওখান থেকেও পেয়ে যাবে, এখান থেকেও পেয়ে যাবে। দেখো এফসি আছে, সিসি আছে, ঠিক আছে। ফার্স্ট ক্লাস, চেয়ার কার, এই ধরনের ডিফারেন্ট টিকিটস আছে। টাইমিংসগুলো দেখে নাও। ডিজেল জয় রাইড আছে, স্টিম জয় রাইড আছে। ডিজেলগুলোর দাম হচ্ছে 1000 টাকা করে, আর স্টিমগুলো হচ্ছে 1500 টাকা করে। তো 500 টাকার দামের তফাৎ। আর অল্টিটিউড হচ্ছে আমাদের এটা যে দার্জিলিং স্টেশনটা, সেটা হচ্ছে 6812, অলমোস্ট 7000। এই দেখো এখানে সমস্ত টি ক্যাফে ট্যাফেগুলো পেয়ে যাবো। স্টেশনটা বিউটিফুল, এমন প্লাস্টিক বোতল ডিসপোজাল এরিয়াটা পর্যন্ত বানিয়েছে, মানে আমার স্টেশনটা খুব ভালো লেগেছে। এবার আমাদের কর্তব্য হচ্ছে স্টেশনটাকে নিট অ্যান্ড ক্লিন করে রাখা এবং পরিষ্কার করে রাখা। তোমাদেরকে দার্জিলিং স্টেশনের ইনফরমেশনটা সমস্ত কিছু দেওয়ার জন্য আমি ভেতরে এলাম। দার্জিলিংটা কেমন, ওখানে দার্জিলিং স্টেশন থেকে সামনেই বাঁদিকে হচ্ছে তোমার লোকো শেডগুলো, মানে ওই যে ইঞ্জিনগুলো রাখা হচ্ছে ওখানে। এখানে এইমাত্র জাস্ট একটা স্টিম ইঞ্জিনের লোকো বেরিয়ে চলে গেল, আর এখানে বগি টয়গুলো থাকে। তো চলো নেক্সট দেখা যাচ্ছে কি করছি না করছি তোমার সঙ্গে শেয়ার করবো। থ্যাংক ইউ। মল মার্কেটটা রাত্রেবেলা কালকে এসেছিলাম, একটু লেট হয়ে গেছিল। এখন দেখো পুরো হ্যাপেনিং আর কি। এই দেখো, এই হচ্ছে মল মার্কেট। ভিড়টা দেখো, যেহেতু কালকে রবিবার, আজকে শনিবার, মার্কেটের ভিড়টা দেখো। আমাদের বৌদি এখন শপিং করতে ঢুকেছে। সোরিয়াস তোমাদের আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা। এই যে ম্যালের রাস্তাটা যেটা কেভেন্টাসের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, সেই জায়গা ঠিক বিশ্ব বাংলাটা আছে, বিশ্ব বাংলার উল্টো দিকে। এই যে সোরিয়াস কালেকশন, বিরাট বড় দোকান, দোকানটা বেশ খুব ভালো, বিশ্ব বাংলার উল্টো দিকে। ওই জন্য এখানে ঢুকলাম। এখানে অথেন্টিক জিনিসপত্র পাওয়া যায় এবং ভালো, বেশ কোয়ালিটি ভালো। তো সাওরিয়া থেকে আজকে কেনাকাটি হয়ে গেল। কী কী কেনাকাটি হলো, একটা ওভারকোট, ঠিক আছে, মানে এই যে কোটটা, আর তোমাদের বৌদি যে ড্রেসটা পরেছিল ওটাকে আমি ভিতরে প্যাক করিয়ে দিলাম, আর একটা সোয়েটার। এটা সোয়েটার, তো সোয়েটার। তো দুটো মিলিয়ে আমার টোটাল মোটামুটি ছাড় দাদা ঠিকঠাকই দিল। তোমরা এলে কেনাকাটি এখান থেকে করতে পারো। আমার চ্যানেলের নাম বলে দিলে আর একটু কিছু ছাড়টার পাওয়া যাবে, তাই তো? ডেফিনেটলি। দাদার নাম কি? ভূপেশ। আচ্ছা, আর দোকানটার নাম কি? সাভারিয়া কালেকশন। সব কেনাকাটি হয়ে গেল মোটামুটি। টোটাল মার্কেটিং করলাম 5000 টাকার মতন। এখন 5000 টাকার উপরে, 5000 টাকার উপরে। এখন গোল্ডেন টিপসে ঢুকছি চা করবার জন্য, কারণ যা খসে গেছে বা চাই খেতে হবে আমাদের। তো চলো, চায়ের মার্কেট বলতে এখানে সব জায়গায় তুমি গোল্ডেন টিপসই পাবে। আর গোল্ডেন টিপসই আর কি বিশ্বস্ত পরিষ্কার বলতে গেলে, কারণ এখানে মলের আশপাশে যা আছে সব গোল্ডেন টিপস। তো চলো দেখি কী চা ভালো হয়। চায়ের তো সেরকম আইডিয়া নেই, তবু চাটা কিনে নিতে হবে কিছু, ডেফিনেটলি বাড়ির জন্য। তো চলো চা কিনে নেওয়া যাক, ভেতরে যাওয়া যাক। থেকে স্টার্টিং আসছে আমাদের লিকার চা। 800 টাকা থেকে স্টার্ট হচ্ছে লিকার চা। আচ্ছা, যেমন রেঞ্জের মধ্যে আপনার লাগবে সেই রেঞ্জের মধ্যে আমি কিছু স্যাম্পল আপনাকে দেবো। আচ্ছা, আর দুধ চা? দুধ চায়ের জন্য আপনার স্টার্টিং আমাদের কাছে আছে 400 টাকা কিলো। 400 টাকা। তোমার লিকার চায়ের দাম বেশি। আচ্ছা, আর এর আবার কি কি ভাগ হয়? আসাম টি, দার্জিলিং টি আলাদা আলাদা হয় সব নাকি? আসাম টি যেটা আপনার দুধ চায়ের ক্ষেত্রে ভালো হয়, দার্জিলিং টি যেটা হয় লিকার চায়ের ক্ষেত্রে ভালো হয়। আচ্ছা আচ্ছা। আর কি কি আছে, মানে এই যে এত শোরুমটা সাজানো সবই ওই চায়ের? টোটাল দার্জিলিংয়ে আপনার 87 গার্ডেন আছে। আচ্ছা, তো সব গার্ডেনের চা ডিফারেন্ট হয়। আর দার্জিলিংয়ে আপনার অল সিজনে টোটাল 6 ভ্যারাইটিস আছে চায়ের। আপনি এবার গুনে নিন কতটা আছে, কতগুলো চা হতে পারে। ঠিক ঠিক। 2000 টাকা চা কিনে ফেলা হয়ে গেল গোল্ডেন টিপস থেকে। হ্যাঁ ঠিক আছে, পকেটও গোল্ডেন হয়ে গেছে। ওখানে 5000 টাকার শপিং, 2000 টাকার কেনাকাটি, 7000 টাকা সন্ধ্যাবেলা শেষ। ঠিক আছে, এখন তোমার বৌদি কেমন লাগছে দেখো? ভালো লাগছে? ভালো লাগছে। তো এখন চিকেন মোমো খাচ্ছি। 1 প্লেট চিকেন মোমো, স্টিম মোমো নিলাম। এবার একটা ফ্রাই মোমোকে নিচ্ছি এখান থেকে। আর এটা হচ্ছে চিকেন ভালে। আর এই কে? চিকেন পকোড়া। আচ্ছা, চিকেন পকোড়া। এটা হচ্ছে ফ্রাইড
হ্যালো, এটা হচ্ছে পুরো আমাদের এই মলটা থেকে ডান দিকে যে রাস্তা ঢুকে যাচ্ছে ডাউন স্ট্রিট যাকে বলে, মানে এই দিকে মহাকাল টোয়াকাল কেভেন্টাস ফেভেন্টাস এগুলো চলে যায়, গ্লেনারিজ। তো এই রাস্তাটায় সব কেনাকাটির পর আবার চলে এলাম আমাদের সেই ঘুরে ফিরে হোটেল মহাকাল রেস্টুরেন্ট, আমাদের ফেভারিট। খুব ভালো খাবার দাবার পাওয়া যায়, আমি বারবার রেকমেন্ড করছি। দাম দেখো না, চলে এসো, সুন্দর খাওয়া দাওয়া পাবে এবং খাওয়া দাওয়াটায় সন্তুষ্টি পাবে। আজকেও দেখি কী নেওয়া যায়, আশা করি ওই চিকেন ফ্রাইড রাইস, বাট দেখি চিকেন ফ্রাইড রাইস না পেলে অন্য কিছু একটা নেওয়ার চেষ্টা করবো। বলেন কি? তো অ্যাজ ইউজুয়াল আবার চিকেন ফ্রাইড রাইস আজকে নিয়ে নিলাম 152 টাকা। মহাকালে ভিড়টা খালি অবস্থাটা দেখো, মহাকালের কাউন্টারের ভিড়ের অবস্থা দেখো, পুরো ভিড়ে ভর্তি মহাকাল, ঠিক আছে। চলো এবার যাওয়া যাক। আমাদের গোল্ডেন টিপসের জিনিসপত্র সব দেখো রেখে লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে ওয়েট করছে ডাইনের জন্য। আমরা টু গো বলে তাই এখানে 5 জন করে ঢোকাচ্ছে। দেখাতাম লম্বা লাইন পড়েছে, ঠিক আছে মহাকালে। দেখো কি অবস্থা, এই হচ্ছে মহাকালের কন্ডিশন। ওই জন্য আমরা টু গো করে নিলাম, বাড়িতে নিয়ে গিয়ে বসে আরামসে করে খাওয়া যাবে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম মহাকাল থেকে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোয়ারিজগুলো আপনাদের জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করবার চেষ্টা করব, যে কোনো ধরনের কোয়ারিজ, ঠিক আছে। আর কালকে যাচ্ছি আমরা লেপচা জগৎ, মিরিক থেকে আরম্ভ করে আলাদা সীমানা ভিউ পয়েন্ট, পশুপতিনাথের মার্কেট, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখতে আমার লাইফ সিলেকশন চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।